ঐতিহাসিক ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এই আন্দোলনের পথ ধরেই বাঙালি পায় কাঙ্ক্ষিত স্বাধীনতা, মত বিশেষজ্ঞদের। মেট্রো রেল প্রকল্পের অবকাঠামোর কাজ শুরুর আগেই রাজধানীর মিরপুর এলাকার বেহাল দশা। সেবা লাইনগুলো স্থানান্তর শেষ হলেই মূল কাজ ত্বরান্বিত হবে, জানালেন প্রকল্প পরিচালক। মহেশখালীর মাতার বাড়িতেই হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। জাইকার বিনিয়োগে হলেও পরিচালনায় থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চূড়ান্ত সমীক্ষা আগামী সেপ্টেম্বর। সৌদি আরব থেকে অনির্দিষ্টকালের জন্য কাতার এয়ারলাইন্স বন্ধ ঘোষণায় ক্ষতির আশঙ্কায় বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা, বিড়ম্বনায় যাত্রীরাও। এবং ভিনদেশীয় পোশাকে সয়লাব এবারের ঈদ বাজার। ভারত ও পাকিস্তানি বাহারি পোশাকে দোকান সাজিয়েছেন বিক্রেতারা, মিশ্র মত ক্রেতাদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফজাল হোসেন। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮:৩০টার কিছু পরে শ্রদ্ধা জানাতে দলের নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডিতে যান প্রধানমন্ত্রী। এ সময় ফুল দিয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতিকৃতিতে। এরপর দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান তিনি। একে একে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি আস্থা হারিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের হ্যাট্রিক বিজয় হবে বলেও প্রত্যাশা করেন তিনি। আজকে দিনে আমাদের শপথ এবং অঙ্গীকার হবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন মানুষ বলে এই বছর না ওই বছর আন্দোলন হবে। কোন বছর? 2018 সালে ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে পর্ব 3বার হ্যাট্রিক বিজয় আমরা অর্জন করব এবং বিএনপির হ্যাট্রিক পরাজয় হবে। 1966 সালের আজকের দিনে বাঙালির মুক্তির সনদ ৬ দফা বাস্তবায়নের দাবিতে হরতাল কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে শহীদ হন 11 জন আন্দোলনকারী। এত কিছুর পরও এই ৬ দফায় বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার চেতনার যাত্রাবিন্দু। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন নেতৃত্বের কারণেই ৬ দফা পরিণত হয় ১ দফায়। বাঙালি পায় কাঙ্ক্ষিত স্বাধীনতা। তরিকুল ইসলাম সৌরভের বিশেষ রিপোর্ট। শোষণ ছিল বহুমাত্রিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক। তবে পাকিস্তানিদের 24 বছরের এই শাসন ও শোষণ মেনে নেয়নি বাঙালি, পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। যার প্রমাণও পাওয়া যায় 52'র ভাষা আন্দোলন ও 54'র যুক্তফ্রন্ট নির্বাচনে। এরই ঐতিহাসিক ধারাবাহিকতায় আসে 1966। ততদিনে গণমানুষের নেতা বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। 66-র ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা করেন বাঙালির মুক্তির সনদ ৬ দফা। এতে বলা হয়, পাকিস্তানকে ফেডারেশন কিংবা যুক্তরাষ্ট্র গঠন করতে হবে, প্রাদেশিক মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করতে হবে, প্রদেশগুলোর আধা সামরিক বাহিনী গঠন করার বৈধতা দিতে হবে। এছাড়াও বলা হয়, প্রাদেশিক সরকার মুদ্রা ব্যবস্থা ও বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। ৬ দফা ঘোষিত হবার সাথে সাথে আইয়ুব সরকারের খড়গ নেমে আসে বঙ্গবন্ধুর উপর। গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। সাধারণ মানুষও বসে থাকেনি। ৭ জুন বঙ্গবন্ধুর মুক্তি ও ৬ দফা বাস্তবায়নের দাবিতে হরতাল পালন করেন। গুলি চলে পাকিস্তানি জান্তাদের নির্দেশে। নিহত হয় 11 জন, আটক হয় প্রায় 800 আন্দোলনকারী। এরপরই দ্রুত পাল্টে যায় রাজনৈতিক হিসাব। পাকিস্তানিদের শোষণ আরও স্পষ্ট হয় সাধারণ মানুষের কাছে। আর তখনই এটি হয়ে ওঠে বাঙালির অধিকার, অস্তিত্ব রক্ষার সুচিন্তিত দলিল। উনি ৬ দফার পক্ষে বক্তৃতা নেন, গ্রেফতার হন, বেল নেন, বেল নিয়ে আবার আরেক জায়গায় ৬ দফার প্রচার করতে থাকেন। আইয়ুব খান বলেছিল যে অস্ত্রের ভাষায় জবাব দেবে, কিন্তু তারা দেখলে যে কোনো যুক্তি দিয়ে তো জবাব দেওয়া যায় না। বঙ্গবন্ধুর ৬ দফার মাঝে যা ছিল রাজনৈতিক বিবেচনা প্রসূত, কৌশলী আবার সাহসীও বটে। নিহিতার্থ যে ১ দফাই ছিল, তার
বেশ কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। মুজাফফর আহমদ নায়েব নেতা তিনি বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন যে 6 দফার মাধ্যমে আপনি কি বোঝাতে চান। মেঠো বাংলায় উত্তর দিয়েছিলেন, আরে মিয়া বুঝলা না, দফা তো একটাই, একটু ঘুরাইয়া কইলাম। অভূতপূর্ব নবতর এই 6টি দফা উঠে এসেছিল বাঙালির শোষণের মুক্তির দর্শন হিসেবে, আর এই 6টি দফা এক মুক্তির দফায় বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিল। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের বিভিন্ন প্যাকেজের কাজ। এরই মধ্যে পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত সেবা সংস্থাগুলোর লাইন স্থানান্তরের কাজ শেষ হয়েছে। অবকাঠামো তৈরির কাজ শুরু না হলেও সাধারণ মানুষকে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয়। সেবা লাইনগুলো স্থানান্তরের কাজ সম্পূর্ণ হওয়ায় মেট্রো রেলের মূল কাজ ত্বরান্বিত হবে বলে জানান প্রকল্প পরিচালক। এমআর আমিনের বিশেষ রিপোর্ট। পল্লবীর চৌরঙ্গি এলাকা রবরব পরিবহনের এই বাসটি যাত্রী নামাতে গিয়ে খাদে পড়ে যায়। সেবা সংস্থাগুলোর লাইন স্থানান্তরের কাজ সম্পন্ন হওয়ার পর তাতে বালি দিয়ে ভরাট করা হয়। চলমান মেট্রো রেল প্রকল্পের কাটা সড়কে কার্পেটিং এর কাজ না করায় অহরহই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর। বাসটা পড়ে গেছে নিচে, পড়ে যাওয়ার পরে আপনার পিছনে 1.5 কিলোমিটার জায়গা রোড একদম পুরো জ্যাম হয়ে গেছে। প্রতিদিনে একটা দুটো এরকমের পড়তেছে 4-5 দিন ধরে। 2-1 দিনে কিন্তু কাজ শেষ হয়ে যায়, ঠিক আছে। আর আজকে এক মাসের উপরে হয়ে গেছে, একই অবস্থা। মেট্রো রেলের অবকাঠামোর কাজ শুরু না হলেও রাস্তা কাটার কারণে ফুটপাত বন্ধ হয়ে যাওয়ায় চলাচল করতে হয় মূল সড়ক দিয়েই। এছাড়া ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকা মিরপুর এলাকার নিত্যদিনের চিত্র। গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকায় অনেক সময় বাধ্য হয়েই পায়ে হেঁটে যেতে হয় সাধারণ মানুষকে। ফুটপাতের হাঁটবো, সেখানে হাঁটার ব্যবস্থা নেই, যে আমাকে রোডের উপর দিয়ে হাঁটতে হচ্ছে। বৃষ্টি হয়েছে পরে তখন কাদা হয়ে ওই যেটুকু কাটা হয়েছে ওটুকু এতটা নিচে দেবে গেছে যে গাড়ি এবং আমি রিক্সা থেকে একদিন পড়েও গেছি। মিরপুর 12 থেকে 10 নম্বর এখানে পথ মনে করেন 5 মিনিটের পথ। 5 মিনিটের পথ আপনার আধা ঘন্টা 1 ঘন্টাও কেটে যায়। 2016 সালের নভেম্বরে শুরু হয়ে এবছরের মে মাস নাগাদ পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত সেবা সংস্থাগুলোর লাইন স্থানান্তরের কাজ চলে। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে দিয়াবাড়ির ডিপো থেকে পল্লবী পর্যন্ত স্টেশন ও ভায়াডাক্ট তৈরির কাজ শুরু করতে পারবে মেট্রো রেল কর্তৃপক্ষ। কনস্ট্রাকশনের ঠিকাদার যখন আসবে তখন তার ইউটিলিটি সরানো লাগবে না, সে দ্রুত কাজ করে করে এগিয়ে যেতে পারবে। সেই জন্য এই রিলোকেশনটা আগে করা হচ্ছে। দ্রুত ইমপ্লিমেন্টেশনের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, একই সাথে মানুষের ভোগান্তি যাতে কম হয় সেটা মাথায় রাখতে হবে। 35% কাজ হয়েছে সিপি 1 এর। সিপি 2, 3 এবং 4 আশা করি সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়তো এই 3টি প্যাকেজে একসাথে কাজ শুরু হবে। দিয়াবাড়ির ডিপোতে স্যান্ড কম্পেকশন, পিভিডি ও ডাইনামিক কম্পেকশনের কাজ চলছে। আগামী বছরের এপ্রিলে এই কাজগুলো সম্পন্ন হবে বলে জানান ডিপোর দায়িত্বশীল কর্মকর্তা। স্যান্ড কম্পেকশন পাইল ইতিমধ্যে 60% সমাপ্ত হয়েছে, পিভিডি ওয়ার্ক অলমোস্ট 80% সমাপ্ত হয়েছে এবং এমব্যাঙ্কমেন্ট ওয়ার্ক অনগোয়িং আছে। দেন পরে আমাদের সিপি2 কন্ট্রাক্ট আসবে। এই সিপি2 কন্ট্রাক্টের মাধ্যমে অবকাঠামোগুলো নির্মাণ হবে। 2024 সালের জুন পর্যন্ত মেট্রো রেলের প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে। 20.1 কিলোমিটার দীর্ঘ এই লাইনের ব্যয় ধরা হয় 21,985 কোটি টাকা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে মহেশখালীর মাতার বাড়িতেই হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার বিনিয়োগে এ বন্দর গড়ে তোলার পরিকল্পনা হলেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর পরিচালনার দায়িত্ব থাকবেন। প্রাথমিক সমীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়ায় আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে চূড়ান্ত সমীক্ষার কাজ। কক্সবাজার প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 দশক ধরে গভীর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা চলে আসলো। স্থান নির্ধারণে দেখা দেয় নানা জটিলতা। এছাড়া বিনিয়োগকারী দেশ নিয়েও ছিল টানাপোড়েন। এই অবস্থায় গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার জন্য কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকা নিয়েছিল প্রতিবেশী বেশ কয়েকটি দেশের আগ্রহ। ইতিমধ্যে মাতারবাড়িতে 3টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কিছু শিল্প কারখানা গড়ে উঠেছে। এইসব শিল্প প্রতিষ্ঠানের পণ্য লোড আনলোড করার জন্য জাইকার তত্ত্বাবধানে একটি জেটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে জাইকার অর্থায়নে প্রায় 3 কিলোমিটার এলাকা ড্রেজিংও সম্পন্ন হয়েছে। 100 মিটার প্রশস্ত, এটা মূল 325 মিটার প্রশস্ত চ্যানেল হবে, 5 কিলোমিটার, এবং এটা ড্রেজিং মেইনটেনেন্স
প্যাসেঞ্জার ড্রেজিং খুবই কম হবে। চট্টগ্রাম বন্দর থেকে মাত্র 50 নটিক্যাল মাইল দূরে অবস্থান মাতারবাড়ির, আর কক্সবাজার থেকে দূরত্ব 40 নটিক্যাল মাইলের কম। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ মনে করছে এখানে বন্দর হলে যোগাযোগের কারণে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে। এখান থেকে ট্রান্সপোর্টেশন বিভিন্ন জায়গায় এবং জিনিসপত্র আনা নেওয়া, এটা অনেক সুবিধা হবে। বাংলাদেশের অর্থনৈতিক যে চাকা সেটা কিন্তু ঘুরে যাবে। বর্তমানে দেশের আমদানি রপ্তানির 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। সরকারের আগামীতে যে লক্ষ্য সেটাকে বাস্তবে রূপ দিতে হলে শুধু চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি নয়, গভীর সমুদ্র বন্দর স্থাপন জরুরি বলে মনে করে বিজিএমইএ। দেশের প্রবৃদ্ধিও আমরা আশা করছি 2041 সালে ডাবল ডিজিটে রূপান্তরিত অবশ্যই সম্ভব। এই জন্য বন্দরের সক্ষমতার পাশাপাশি ডিপ সি পোর্টের প্রয়োজনীয়তা রয়েছে। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন সরকারের অনুমোদন সাপেক্ষ 2018 সালের শেষের দিকে বন্দর নির্মাণের কাজ শুরু করবে জাইকা, আর 2024 থেকে 25 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাবে এই বন্দর। প্রস্তাবনা অনুযায়ী 5 কিলোমিটার দীর্ঘ হবে এই বন্দরের জেটি এবং ইয়ার্ড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কাতার এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যাত্রীরা। আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন যারা, এরই মধ্যে ফ্লাইটের টিকিট কিনে ফেলেছেন। তবে এ বিষয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন ট্রাভেল ব্যবসায়ীরা। অন্যদিকে কাতার এয়ারলাইন্স বন্ধ হওয়ায় সৌদি আরব আসা যাওয়ার সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করেছেন বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দোহার সঙ্গে রিয়াদের কূটনৈতিক টানাপোড়েনের ধারাবাহিকতায় সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমায় কাতারি বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে করে যারা আগে থেকেই সৌদি আরবে ভ্রমণে কাতার এয়ারওয়েজের টিকিট কিনেছেন সেসব যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন। সৌদি থেকে কাতার এয়ারের রিটার্ন টিকিটের মূল্য কম হওয়ায় অনেক বাংলাদেশি কাতার এয়ারের টিকিট কিনেন। কাতারের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। কাতার এখন বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আমরা টিকিট পাইতেছি না, বেশি দামে টিকিট কাটতাম। কি করবো, এখন যে টিকিট কিনছি 1000 টাকা, এখন এটা ডাবল, হয়তো ঈদের টাইম ডাবল নিতেছে। তবে এ বিষয়ে বাংলাদেশি ট্রাভেলস মালিকরা জানিয়েছেন যারা টিকিট নিয়েছেন তাদের কোনো ক্ষতির আশঙ্কা নেই। বিএসপির মাধ্যমে তাদের টিকিট রিফান্ড করে সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে। আমাদের কাছে এসে ওই টিকিটটা উইদাউট রিফান্ড চার্জে, জিরো রিফান্ড চার্জে রিফান্ড করে নিতে পারতেছেন। আর যেসব বাংলাদেশি ভাইরা অলরেডি বাংলাদেশে চলে গেছেন কাতার এয়ারওয়েজের মাধ্যমে, তারা অতি দ্রুত বাংলাদেশ কাতার এয়ারওয়েজের হেড অফিসে যাতে যোগাযোগ করে। সবাই টাকা ফেরত দিচ্ছি, এতে কোনো টেনশন, আমাদের কোনো প্রবাসী ভাইয়ের কোনো টেনশনের কোনো কারণ নেই। এদিকে কাতার এয়ারলাইন্স বন্ধ হওয়ায় সৌদি আরবে আসা যাওয়া সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। সৌদি বাংলা কার্গো অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন প্রবাসীদের কাতার এয়ারের মাধ্যমে কার্গোতে পাঠানো মালামাল নির্ধারিত সময়ে ডেলিভারি দিতে না পারলে লোকসান গুনতে হবে তাদের। আমরা যারা এখানে কার্গো ব্যবসায়ী আছি, কার্গো যে মালামাল পাঠাইতাম, এটা নিয়ে আমরা সাময়িকভাবে অনেক বিপদের সম্মুখীন হব। আমাদের সাথে একটা টাকা পয়সার লেনদেন রয়ে গেছে, এটা কিভাবে কি করবো আমরা নিজের বুঝে উঠতে পারছি না। সোমবার সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, বাহরাইন, আরব আমিরাত, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ। এরপরই নিজেদের আকাশসীমায় কাতারের ফ্লাইট নিষিদ্ধ করার কাজ শুরু করে দেয় দেশগুলো। প্রতিবাদে কাতারও সৌদিগামী তাদের সব ফ্লাইট স্থগিত করে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরে এখনো শুরু হয়নি টিসিবির কার্যক্রম। লোকসানের ভয়ে ডিলাররা কম দামে পণ্য কিনতে না পারায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। 2017-18 অর্থ বছরের ব্যাংক হিসাবের ওপর যে আবগারি শুল্ক আরোপ করা হয়েছে তা কমানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর আগারগাঁয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক অনুষ্ঠানে গতকাল তিনি আরো বলেন, 2017-18 অর্থ বছরের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক যে প্রতিবেদন দিয়েছে সেটি অগ্রহণযোগ্য। এ সময় পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, আমাদের কাছ থেকে সংগৃহীত তথ্যই প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এটা তো খামাকা কথা। This bank has been paying for a long number of years. It's nothing new. Only the rate has been increased and the threshold has been changed. Previously, whoever had 20,000, he used to pay 150. They have been paying it. তারা যা তাদের নিজের হিসাবে prediction দেয়, and invariably আমাদের পারফরমেন্স তাদের চেয়ে বেটার হয়। By about September or October, when the final figures come out, they always accept our figure. So I expect that it will be
not less than 7.2. ওয়ার্ল্ড ব্যাংক ক্লিয়ারলি বলে দিয়েছে তাদের যে ফিগারটা, এই ফিগারটা হচ্ছে একটা এস্টিমেশন। কতগুলো অ্যাজাম্পশনস থেকে তারা এই ফিগারটা দিয়েছে। আর আমাদের যে ফিগার, দিস ইজ দ্য রিয়েল ফিগার, দিস ইজ বেসড অন সার্ভেস, দিস ইজ বেসড অন দি এক্সাক্ট সিচুয়েশন। সুতরাং এদের কাছে কোনো তথ্য নাই। বাংলাদেশ অস্ত্র চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে আইজিপি শহীদুল হক বলেছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নারায়ণগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়েছে। জঙ্গিবাদ নির্মূলে অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিশেষ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জে পিয়েরা লেক্রয়েজের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন আইজিপি। জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলি তো বাংলাদেশে একা সমস্যা নেই, তো বৈশ্বিক সমস্যা, সব দেশে হচ্ছে। তো সেটার বাতাস বাংলাদেশে লেগেছে। তো বাংলাদেশ তো আমাদেরকে আমরা সবসময় বলে আসি যে হোম গ্রোন কিছু মিলিটেন্ট আমাদের আছে, সেগুলির মধ্যে আমাদের যথেষ্ট অ্যাচিভমেন্ট আছে। আমাদের সাফল্য যতগুলি ঘটনা ঘটেছে, মামলা হয়েছে এবং মামলা তদন্ত করতে গিয়ে আমরা তাদের নেটওয়ার্কটা পেয়েছি। ওই নেটওয়ার্কে কাজ করতে গিয়ে জঙ্গিদের আস্তানাগুলি আমরা পূর্ব থেকে খোঁজ পাই এবং তারা কোনো ঘটনা ঘটার আগেই আমরা তাদের অভিযান চালাই এবং তাদের পরাস্ত হয়ে তারা গ্রেপ্তার হচ্ছে। ভিনদেশীয় পোশাকে সয়লাব এবারের ঈদ বাজার। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় একই চিত্র। বিশেষ করে ভারত ও পাকিস্তানি বাহারি পোশাকে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতাদের ঝোঁকও এসব পোশাকের প্রতি কম না, তবে ভিন্ন মতো রয়েছে। সব মিলিয়ে এবারের দেশি ঐতিহ্যকে ছাপিয়ে বিদেশি পোশাকই দখল করেছে ঈদ বাজার। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন। মার্কেটে তো সব ইন্ডিয়ান ড্রেসই দেখছি, বাংলাদেশের কোনো ড্রেস দেখছি না এবং ওগুলোর চাহিদাও দেখছি না। ঈদে চাই নতুন পোশাক, চাই একটু চাকচিক্য, আর প্রতিটি ঘরে জায়গা করে নেয়া আকাশ সংস্কৃতির প্রভাবে রুচিতেও এসেছে পরিবর্তন। সমসাময়িক ভিনদেশীয় সিরিয়াল বা সিনেমায় ব্যবহৃত পোশাকেই আগ্রহ নারী ক্রেতাদের। আর যা পুঁজি করে দোকানিরাও সাজিয়েছেন ভারত, পাকিস্তান আর চীন সহ নানান বিদেশি পোশাক। সিরিয়ালে আমরা যা দেখি এখানে ভালো লাগে, ইন্ডিয়ান সিরিয়ালের উপর বেস করে ড্রেসগুলো বানানো হয়েছে আর কি। ফ্লোর টাচ আছে, তারপরে সারারা আছে, এগুলো সবই ইন্ডিয়ান। সারা গাউন আছে, বেশি কিছু বোম্বের কিছু আছে, আমাদের চায়না আর ইন্ডিয়া। রাজধানীর প্রায় সব মার্কেটের চিত্র একই। আধিপত্য গাউন, সারারা, ফ্লোর টাচ, আওয়ারা সহ বোম্বে বা কলকাতার বিভিন্ন রূপালী পর্দার তারকার নামে বেনামে অসংখ্য বিদেশি পোশাক। আর বিক্রেতারা দাম নাগালের মধ্যে বললেও ভিন্ন মত ক্রেতাদের। পাকিস্তানি ড্রেস বেশি প্রিফার করতেছি। পাকিস্তানি ড্রেসগুলো একটু আনকমন টাইপের, আর কাজগুলোও সুন্দর। রেগুলার যে মার্কেট প্রাইস থাকে তার চেয়ে ঈদের জন্য কিনা জানি না একটু বেশি। পাকিস্তানি ড্রেস আমার এবার বেশি, তো আমি ইন্ডিয়ানও আছে। পাকিস্তানি হলে ভালো হয়। কেন পাকিস্তানি হলে ভালো? এমনি এটা পড়তে একটু কমফোর্টেবল। আমাদের এখানে দোকানে যা আছে এগুলো সব ইন্ডিয়ান পোশাক। তবে আমদানি করা এত বিদেশি পোশাকের ভিড়ে এখনো অনেকে খুঁজে বেড়ান ঐতিহ্যবাহী দেশীয় পোশাক। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, পাম্প হাউস কাজ না করায় মৌলভীবাজারের কাশিমপুর হাওর এলাকার বিস্তৃত জমি পানির নিচে, ফসল নষ্ট, কৃষকের চরম ক্ষতি। 10 রোজা শেষ হলেও মাদারীপুরে এখনো চালু হয়নি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। লোকসানের ভয়ে ডিলাররা এখনো পণ্য ঘরে তোলেননি, ফলে স্বল্প দামে পণ্য কিনতে না পারায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তবে জেলা প্রশাসক বলছেন শিগগিরই চালু হবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশে রোজায় নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে খোলা বাজারে পণ্য বিক্রির কার্যক্রম চালু করেছে সরকারি সংস্থা টিসিবি। এরই অংশ হিসেবে মাদারীপুরে একাধিক ডিলার থাকলেও এখনো চালু হয়নি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। ফলে সরকারের এই উদ্যোগ কাজে আসছে না এখানে, আর স্বল্প মূল্যে পণ্য কিনতে না পারায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সরকার যে তেল, চিনি, বিভিন্ন জিনিসপত্র কম দামে ছাড়ছে, এগুলা মাদারীপুরে আমরা কিছুই পাই না, কোথাও বিক্রি করে দেখিও না। তারা আইনা কি করতেছে বলতে পারতো না, আমরা কিন্তু টিসিবির কোনো পণ্য আমরা পাচ্ছি না। এর পেছনে সিন্ডিকেটকে দোষে ডিলারদের ডিলারশিপ বাতিলের দাবি নাগরিক সমাজের। আমরা আশা করছি টিসিবির পণ্য আমরা যাতে পেতে পারি,
যদি তারা টিসিবি পণ্য আমাদের দিতে ব্যর্থ হয় তাহলে তাদের ডিলারশিপ বাতিল করা হোক। ডিলাররা বলছেন কম বরাদ্দ, পণ্য নিম্নমানের হওয়ায় পাশাপাশি বরিশাল ডিপো থেকে আনার বাড়তি খরচের কারণে টিসিবির পণ্য বিক্রিতে আগ্রহ হারাচ্ছেন তারা। মাদারীপুরে মূলত টিসিবির ডিলার যারা রয়েছে তারা টিসিবির মাল উঠাইতে অনাগ্রহ প্রকাশ করতেছে। তারা এটা কয়েকটি কারণ রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বরিশাল ডিপো থেকে মাল দিচ্ছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, শিগগিরই ট্রাকে করে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি করতে ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। মাদারীপুরে অবশ্যই বিক্রি হবে। আমরা 2-1 দিনের মধ্যেই আমরা খোলা ট্রাকে বিক্রি করব। খোলা ট্রাকে টিসিবি পণ্যগুলো খোলা ট্রাকে যাতে সাধারণ মানুষের সহজ হয়, পাইতে সুবিধা হয়। মাদারীপুরের সদর, কালকিনি ও রাজৈর উপজেলায় টিসিবির পণ্য বিক্রির জন্য 16 জন ডিলার রয়েছেন। সময় সংবাদ, মাদারীপুর। দেশে খুন, ধর্ষণ ও লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তার দলের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে দেশকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করবে বলেও জানান তিনি। গতকাল সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত ইফতার পার্টিতে তিনি একথা বলেন। খবরের কাগজ খুলে দেখি খুন, ধর্ষণ, বাড়ি জ্বালা, জমি জমা, কোন দেশে বাস? এর পরিবর্তন আনতে হবে। অনাচার থেকে, অবিচার থেকে, দুঃশাসনের দেশ রক্ষা করবো। আমি সত্যিকার একটা জোট গঠন করেছি, মনে করে জোটকে ভালোবাসি, এগিয়ে নেওয়ার জন্য সংকল্পবদ্ধ, সেটা আজ প্রমাণিত হয়েছে। রাজধানীর বেইলি রোডে একটি নির্মাণাধীন ভবনের 10 তলা থেকে পড়ে নিহত হয়েছেন 3 নির্মাণ শ্রমিক। মঙ্গলবার বিকেল 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা ধারণা করছেন 10 তলা ভবনের লিফটের ছাদের মাচা ভেঙে নিচে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে মামলা নেওয়া হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক মনে করেন, শ্রমিকরা কর্মস্থলে মারা গেলে দোষীদের শাস্তি না হওয়া, দুর্বল আইন ও কর্তৃপক্ষের যথাযথ মনিটরিংয়ের অভাবে এমন দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার বিকেল 3টা অনেক নির্মাণ শ্রমিক কাজ করছেন রাজধানীর বেইলি রোডে রূপায়ণ গ্রুপের একটি ভবনের লিফটের ছাদের কাজ করছিলেন সায়েম, জাহাঙ্গীর ও জয়নুল। কাজের এক ফাঁকে হঠাৎ বিকট শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের নিচে পড়ে থাকতে দেখেন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। একটা শব্দ নিয়ে আমরা ওখানে আসে দেখি 3টা লোক কাজ করছেন, লোক নাই, বাদে আমরা নিচে আন্ডারগ্রাউন্ডে গিয়ে দেখি লোক করে আছে। আহত অবস্থায় 3 জন একসাথে, 2 জন পানির নিচে আর একজন উপরে, মানে একেবারে ফিট। নিহত সবার বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জের উত্তর আলমপুরে বলে জানিয়েছেন তার সহকর্মীরা। এদিকে মৃতের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা ঘটনাস্থলে গিয়েছি, সেখানে আমরা দেখেছি যে উপরে তারা যেখানে কাজ করছিল সেই জায়গাটা থেকে তারা নিচে পড়ে যায়, এরপরে ঘটনাটা ঘটে। এখন অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কর্মস্থলে এমন দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে। নির্মাণ কাজে নিরাপত্তা না দেয়ায় শ্রমিকদের মৃত্যু হলে দোষীদের শাস্তি না হওয়া এবং এ সংক্রান্ত আইনের দুর্বলতা সহ যথাযথ কর্তৃপক্ষের মনিটরিং এর অভাবে দুর্ঘটনা ঘটেই চলেছে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক। আইনে ক্ষতিপূরণ এবং শাস্তির পরিমাণ বাড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকারি অথরিটি জবাবদিহিতে না আসবে যে তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনা ঘটছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আইন প্রয়োগকারী সংস্থারা সতর্ক হবে না। বিশৃঙ্খলা এড়াতে নির্মাণাধীন ভবনে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে আদালতের নির্দেশে 16 দিন পর কবর থেকে কুলসুম নামে এক শিক্ষার্থীর লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই দাফন করায় মামলা হওয়ার পর আদালতের নির্দেশে ওই শিক্ষার্থীর লাশ আবার কবর থেকে তোলা হয়। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিত দেব, পুলিশের এএসপি মোহাম্মদ শাহানিয়াজ খন্দকারের উপস্থিতিতে লাশটি কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্বজনরা জানান, রামগতি উপজেলার চর হাসান হোসেন গ্রামের আব্দুল কাদেরের মেয়ে 2য় শ্রেণীর শিক্ষার্থী কুলসুম পাশের একটি বিয়ে বাড়িতে গিয়ে 14 মে নিখোঁজ হয়। ঘটনার 6 দিন পর একটি পরিত্যক্ত বাড়ি থেকে শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, লাশ উদ্ধারের পর পুলিশ কোনো অজ্ঞাত কারণে ময়নাতদন্ত ছাড়াই নিহতের বাবার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে দাফনের অনুমতি নিয়ে চলে যায়। পরে শিশুটির মা জাবেদা গত 24 মে বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রামগতি থানায় একটি হত্যা মামলা করেন।
এর প্রেক্ষিতে 28 মে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। এদিকে তদন্তের পরেই হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশে এটা পোস্টমর্টম না করে ওদের থেকে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করি, বলতেছে যে এটা নিয়ে কোনো লাভ হবে না, পোস্টমর্টম করি কোনো তথ্য পাবে না, এটা ধরবেও না ওরা, এটা অনেক গন্ধ, সুতরাং আপনারা এটা দাফন করে ফেলেন, এই কথা বলে ওরা চলে গেছে লাশটা ফেলায়। আমার বাবা তো কিছু জানে না, আমরা আমার বোনের এটা বিচার চাই। তারা ধারণা করতেছে যে তাদের শত্রুপক্ষ কেউ হয়তোবা এই হত্যাকাণ্ড ঘটাই আছে, যার প্রেক্ষিতে আমরা এই এজাহার নিয়েছি। এখন আমরা পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে তারপরে আমরা তদন্তে বের করে আনবো কে এই ঘটনা ঘটাইছে। পূর্ব শত্রুতার জের ধরে কক্সবাজারের প্রতিপক্ষের ছুরিকাঘাতে নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গত রাত 10টার দিকে শহরের নাজিরারটেক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মিসবাহ উদ্দিনের বাবা আবুল কাশেমের সাথে একই এলাকার নুরুল আমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত রাতে দুজনের স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উভয় পরিবারের মধ্যে হাতাহাতি ও গোলযোগ ছড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর জখম হন মেজবা। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আজিজ নামে একজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে হয়তো বা তার মৃত্যু হতে পারে, কিন্তু সেটা পোস্টমর্টম করলে বা ময়নাতদন্তের পরে সেটা আরো স্পষ্ট করে জানা যাবে রোগীর মৃত্যুর কারণ সম্পর্কে। মৌলভীবাজারের কাশেমপুর পাম্প হাউজের কার্যকারিতা হ্রাস পাওয়ায় হাওর এলাকার বিস্তৃত ফসলি জমি বর্ষাকালে পানিতে ডুবে থাকে। পাম্প দিয়ে সঠিকভাবে পানি নিষ্কাশন করতে না পারায় বর্ষা মৌসুম থেকে শুরু করে শুষ্ক মৌসুম পর্যন্ত হাওরের কৃষি জমি জলাবদ্ধ থাকে। এ অবস্থায় ফসল নষ্ট হয়ে চরম ক্ষতির শিকার হচ্ছেন চাষিরা। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় নতুন পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওর এলাকার ফসলি জমি থেকে পর্যাপ্ত ফসল উৎপাদনের লক্ষ্যে 1983 সালে কাশেমপুর পাম্প হাউস নির্মাণ করা হয়। বর্তমানে পাম্পের কর্মদক্ষতা হ্রাস পাওয়ায় পাম্পগুলো ঠিকভাবে পানি নিষ্কাশন করতে পারে না। এতে বর্ষাকাল থেকে শুরু করে শুষ্ক মৌসুম পর্যন্ত হাওর জুড়ে জলাবদ্ধতা থাকে। এ সময় কৃষকরা কোনো ফসলে আবাদ করতে পারে না। এ অবস্থায় চরম ক্ষতির মুখে পড়েছে সদর ও রাজনগর উপজেলার হাজার হাজার কৃষক। কবদার পাম্প উপজেলা এই সময় মতো কারেন্ট থাকে না, এক্সেন আছে, তারা কোনো দায়িত্ব পালন করে না। 5-6 মাস পানি তোলে ক্ষেত থাকে, তাকে আমরা বিভ্রান্ত হই। গান কুদানিও না, এই কারণে তো আমরা কৃষক মরাত। আমরা কিভাবে কৃষক বাঁচবো? হাউ সামনে তো আমরা ক্ষেত করতাম পারি না। এই কয়েক বছরে, বিগত কয়েক বছরে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কাশিমপুরের সুইচ গেটটা ঠিক মতো চালু দিলে, অথবা নতুন যেটা আছে ওটা তাড়াতাড়ি বুয়াইলে আমরা ক্ষেত কৃষি করতে পারবো। পানি উন্নয়ন বোর্ড যদি এই পাম্প হাউসটি সম্পূর্ণ সংস্কার করে তাহলে পানি নিষ্কাশন করাও সম্ভব, পাশাপাশি যে এলাকাটি অনাবাদি থাকে এই সম্পূর্ণ এলাকাটি আবাদের আওতায় আনা সম্ভব হবে। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে ফসলি জমিতে সঠিকভাবে পানি নিষ্কাশনের জন্য পাম্প হাউজে নতুন পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই পাম্পগুলো প্রায় 35 বছর যাবত পুরাতন পাম্প। নতুন পাম্প বসানোর জন্য আমরা ওয়ার্ক অর্ডার দিচ্ছি। ওয়ার্ক অর্ডার মোতাবেক পাম্পগুলো নতুন বসলে হয়তো কার্যকারিতা কার্যক্রম আরো বাড়তে পারে। কাওয়াদিঘি হাওর অঞ্চলে এবছর ইতোমধ্যে পাহাড়ি ঢলে 19,000 হেক্টর ফসলি জমির 60% ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশের বাইরের খবর। ফ্রান্সের প্যারিসে নটরডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তির হাতুড়ি দিয়ে পুলিশ কর্মকর্তার উপর হামলা চেষ্টা চালিয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারী আহত হয়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এই ঘটনার সময় হামলাকারী এটি সিরিয়ার জন্য বলে চিৎকার করছিল বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে। হামলায় ওই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। হামলা চেষ্টার সময় অন্য এক পুলিশ সদস্য গুলি চালালে তা হামলাকারীর বুকে লাগে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই হামলার ঘটনায় পর্যটন এলাকাটিতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পাশের গির্জায় অন্তত 900 মানুষ ছিলেন। 2015 সালের নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 130 জন নিহতের পর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা চলছে। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের মাধ্যমে প্রতিবেশী দেশগুলো সন্ত্রাসবাদ নির্মূল অভিযানের সূচনা করল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরামর্শকে গুরুত্ব দিয়েই উপসাগরীয় ও অন্যান্য দেশ এমন উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে উপসাগরীয় দেশগুলো আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধান করবে বলে আশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। আঞ্চলিক টানাপোড়েন ইরাক কোনো পক্ষাবলম্বন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মঙ্গলবার পূর্বাঞ্চলীয় কাতার সীমান্তে সৌদি আরবের শত শত ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দেশটির সঙ্গে সৌদি আরব জল, স্থল ও আকাশপথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়ায় নিয়মিত আমদানি রপ্তানি করা পণ্যবাহী এই ট্রাকগুলো সীমান্তে আটকা পড়ে। আঞ্চলিক বাণিজ্য বিঘ্নিত হওয়ায় এরই মধ্যে কাতারের খোলা বাজারে কিছু পণ্যের সংকট দেখা দিয়েছে। বাজারে মুরগির মাংস ও তরল দুধের সংকট রয়েছে। প্রতিদিনের সরবরাহ থাকলেও আজ পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। কাতারের বিমান চলাচলের নিষেধাজ্ঞা দেওয়ার পর ফ্লাইট রেকর্ডারে মঙ্গলবার কাতার থেকে ছেড়ে আসা ও কাতারগামী সব বিমানকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এড়িয়ে চলতে দেখা গেছে। উপসাগরীয় অঞ্চলে কাতারের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার একাধিক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার বক্তব্যকে গুরুত্ব দিয়েই সন্ত্রাসবাদে মদতদানের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে প্রতিবেশী দেশগুলো। সম্প্রতি সৌদি আরব সফরে উপসাগরীয় দেশগুলোর নেতাদের জঙ্গিবাদে অর্থায়ন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানান ট্রাম্প। কাতারের সঙ্গে কয়েকটি দেশের সম্পর্ক ছেদকে সন্ত্রাসবাদ নির্মূল অভিযানের সূচনা বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত। রাজধানী দোহার দক্ষিণাঞ্চলে আল ইউদেদ বিমান ঘাঁটিতে প্রায় ৮,০০০ মার্কিন সেনা রয়েছে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে ঘাঁটিটি ব্যবহার করে মার্কিন বাহিনী। আবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া দেশগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। এই অবস্থায় কাতারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে তা এখনো স্পষ্ট নয়। তবে উপসাগরীয় দেশগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমেই নিজেদের সমস্যার সমাধান করবে বলে আশাবাদী হোয়াইট হাউস। কাতার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যে কোনো আলোচনায় প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধান হবে বলে আশা করছি আমরা। কাতারের সঙ্গে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর চলমান বৈরিতায় ইরাক কোনো পক্ষাবলম্বন করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। অতীতে উপসাগরীয় দেশগুলো তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন সময় ইরাকের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের চলমান সংকটে আমরা কোনো পক্ষে নেই। ইরাক নিজেদের সীমান্ত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক টানাপোড়েনের প্রভাব আমাদের নিরাপত্তায় পড়ুক তা চাই না। কাতারের সঙ্গে 7টি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং কয়েকটি দেশ বিমান চলাচল বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক এভিয়েশন খাতের পাশাপাশি খাদ্য, ধাতব বস্তু, অপরিশোধিত তেল সহ বিশ্ববাজারে গ্যাসের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতার উপসাগরীয় অঞ্চলের একটি ছোট দেশ হলেও বিশ্ব বাণিজ্যে এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভারতের মধ্যপ্রদেশে কৃষকদের অব্যাহত বিক্ষোভে পুলিশের গুলিতে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। মঙ্গলবার মধ্যপ্রদেশের মন্দাসুর জেলার ঋণ মওকুফ ও পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ করে শতাধিক কৃষক। এ সময় তারা রাস্তা অবরোধ করে দোকানপাটে ভাঙচুর চালায়, ফলে ব্যাহত হয় সেখানকার যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারকে 10 লাখ টাকা ও আহতদের পরিবারকে 1 লাখ টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে পুলিশ গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে। ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে এখন কার্ডিফে টাইগাররা। সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণের পথে এবার বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। লন্ডন ছাড়ার আগে পেসার রুবেল হোসেন জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক কার্ডিফে কিউদের বিপক্ষে জয় তুলে নিয়েই আসরে টিকে থাকতে চায় বাংলাদেশ। সুমন সরকারের ক্যামেরায় লন্ডন থেকে আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। হারতে থাকা ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে এখনো কাগজে কলমে টিকে আছে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা। টাইগারদের পরের চ্যালেঞ্জের নাম নিউজিল্যান্ড, যে দলটির বিপক্ষে গেল কবছর ধরেই সাকিব মাশরাফিরা পারফর্ম করে আসছে ধারাবাহিকভাবে। তবে এবার প্রতিপক্ষ শুধু নিউজিল্যান্ডই না, যুক্তরাজ্যের বৃষ্টি, বাতাস আর ঠান্ডাও যে বেশ ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। তারপরও প্রতিপক্ষ চেনা বলেই কিছুটা স্বস্তি মিলছে টাইগারদের। কিউই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পুরো দল। নিউজিল্যান্ড আমাদের সাথে যে লাস্ট ম্যাচটা ওদের, তো ওই ম্যাচটা ওরা অনেকটা প্রেশারেই থাকবে, কারণ ওদের প্রথম ম্যাচটা ওদের ড্র হয়েছে। তো আর যাই হোক, আপনার
আমরা যে নিজেদের কন্ডিশনে আমরাও ভালো খেলছি এটা আমরা প্রমাণ করছি। তো আমাদের কাছে ওই ম্যাচটা অনেকটা ভাইটাল ম্যাচ এবং অনেকটা চ্যালেঞ্জিং ম্যাচ হবে আমাদের জন্য। নিউজিল্যান্ডকে কাছে পেলে যেন দেখা মেলে অন্য এক রুবেলের। সাকিবের পর কিউইদের বিপক্ষে সবচেয়ে সফল বোলারও তিনি। ঘরের মাঠে হ্যাট্রিকও আছে এই পেসারের। সেই সুখস্মৃতি থেকে প্রেরণা নিয়ে ব্ল্যাক ক্যাপদের মুখোমুখি হতে চান রুবেল। লাস্ট অনেকগুলো ম্যাচে আমি খুব ভালো বোলিং করেছি। আমার কাছে এটা মনে হয় যে নিউজিল্যান্ডের সাথে মাঠে যখনই আমি সুযোগ পাই তো আমার কাছে এক্সট্রা একটা এফোর্ট চলে আসে যে না, নিউজিল্যান্ডের সাথে আমি তো আগে ভালো বোলিং করেছি, তো ইনশাল্লাহ এখনো সম্ভব। মাঝে জাতীয় দলে অনিয়মিত হলেও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ থেকে রুবেলকে ছাড়া টাইগার একাদশ যেন কল্পনাতীত। তবে এতেই সন্তুষ্ট হতে চান না রুবেল। সামনের ম্যাচগুলোতে নিজেকে উজাড় করে দেওয়ার প্রত্যয় বিশ্বকাপে অ্যাডিলেড জয়ের অন্যতম এই নায়কের। চ্যাম্পিয়ন্স ট্রফিটা আর মেইনলি আমি প্র্যাকটিস ম্যাচে আমি খুব ভালো বোলিং করেছিলাম, যে কারণে আমাকে সুযোগটা দিয়েছে। তো আমার কাছে এইটা যদি সুযোগটা যদি আমি পাই তো অবশ্যই আমি কাজে লাগানোর জন্য চেষ্টা করবো। তো আল্লাহর রহমতে আমি সেটা সাকসেস হয়েছি এবং আল্লাহ আমার সঙ্গে ছিল যে, এবং নেক্সট ম্যাচগুলো যদি ইনশাল্লাহ আমি খেলি তো অবশ্যই এটা আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। বাংলাদেশের পাখির চোখ এখন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়। তবে সেমিতে খেলার জন্য শুধু জয়ই না, টাইগারদের তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের দিকেও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, লন্ডন, ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল স্বাগতিক ইংল্যান্ড। মঙ্গলবার তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে 87 রানে। ম্যাচে টস জিতে আগে ব্যাট করে 310 রানে অল আউট হয় ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে বল প্লাঙ্কেটের আটো বোলিংয়ে 223 রানে গুটিয়ে যায় কিউইরা। ম্যাচ সেরা হয়েছেন জ্যাক বল। ইংল্যান্ডের এই জয়ে এবারের আসরে সেমিফাইনাল খেলার সম্ভাবনা টিকিয়ে রইল বাংলাদেশের। আগের ম্যাচে অস্ট্রেলিয়া নয়, বৃষ্টি ছিনিয়ে নিয়েছিল নিউজিল্যান্ডের জয়। অজিদের সাথে পয়েন্ট ভাগাভাগি করা ইংল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে সেমির দৌড়ে এগিয়ে যেতে জয়ের বিকল্প পথ খোলা ছিল না কিউইদের সামনে। এই সমীকরণ মাথায় নিয়েই সোফিয়া গার্ডেনে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 37 রানেই জেসন রয়ের উইকেট তুলে নিয়ে ইংলিশ শিবিরে আঘাত হানেন কিউই পেসার অ্যাডাম মিলনে। তবে জো রুটকে নিয়ে 81 রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার অ্যালেক্স হেলস। এরপর 56 রান করা হেলসকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মিলনে। অন্য প্রান্তে ভালো খেলতে থাকা জো রুট 64 রানে আউট হলে হাল ধরেন ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস, কিন্তু তাকেও ব্যক্তিগত 48 রানে ফেরান কিউই গতিমানব ট্রেন্ট বোল্ট। শেষের দিকে জস বাটলারের 48 বলে অপরাজিত 61 রানের ঝোড়ো ইনিংসে ভর করে দলীয় 310 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কিউই পেসার জ্যাক বলের আঘাতে শুরুতেই কোনো রান না করা রঞ্চিকে হারিয়ে বিপাকে পড়ে কিউইরা। এরপর গাপটিলও ফেরেন ব্যক্তিগত 27 রান করে। তবে তৃতীয় উইকেটে উইলিয়ামসন ও টেইলর মিলে গড়েন 95 রানের জুটি। মূলত এই জুটি জয়ের দীপশিখা জ্বালিয়ে রেখেছিল কিউইদের জন্য। কিন্তু উইলিয়ামসন ব্যক্তিগত 87 রানে আউট হবার পরই যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ল ব্ল্যাক ক্যাপদের প্রতিরোধের দেয়াল। একই পথে হাঁটলেন 39 রান করা রস টেইলরও। আর তাদের লোয়ার অর্ডারের বাকিরা দ্রুতই সাজঘরে আসা যাওয়ায় ব্যস্ত হয়ে পড়ায় মাত্র 223 রানেই গুটিয়ে যায় কিউইরা। ইংলিশদের এই জয়ে অবশ্য বাংলাদেশের সুবিধাটাই বেশি হয়েছে, কারণ সুতোয় ছোলা সমীকরণটা যে এখনো ইঙ্গিত দিচ্ছে টাইগারদের সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণের। অস্ট্রেলিয়া যদি শেষ ম্যাচে ইংলিশদের কাছে হারে আর বাংলাদেশ যদি তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায়, তবেই সেমির টিকিট নামক সেই সোনার হরিণ আসবে টাইগারদের ডেরায়। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আরো খবর। আসরের সপ্তম ম্যাচে বি গ্রুপে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে বড় ব্যবধানে হারায় বেশ চাপে আছে পাকিস্তান। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়ে বেশ স্বস্তিতে দক্ষিণ আফ্রিকা। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। যতটা উন্মাদনা নিয়ে শুরু হয়েছিল ক্রিকেটের অভিজাত দেশগুলোর এই আসরটি, সেটা যেন কিছুটা মিলিয়ে গেছে বৃষ্টির অযাচিত হানায়। প্রায় প্রতিটি ম্যাচের উত্তেজনা ভেসে যাচ্ছে বৃষ্টিতে। তাতে লাভ ক্ষতি যাই হোক, ক্রিকেট হারাচ্ছে তার সৌন্দর্য। এরই মধ্যে সেমিফাইনালে ওঠার ভিন্ন ভিন্ন সমীকরণ নিয়ে মুখোমুখি হতে যাচ্ছে বি গ্রুপের দুটি দল, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কায় পাকিস্তান। তার উপর সেই ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত জন্ম দিয়েছে বিতর্কের। পুরোপুরি ফিট থাকার পরেও মোহাম্মদ হাফিজের বল হাতে না নেয়া কিংবা মোহাম্মদ আমিরের মাঠ ছেড়ে আসার ঘটনায় হতাশা আরো বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই জয়ের কোনো বিকল্প নেই সরফরাজের দলের। এমন ম্যাচে ইনজুরির কারণে ওয়াহাব রিয়াজের সার্ভিস পাবে না পাকিস্তান।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পাওয়ায় সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে প্রোটিয়া বাহিনী। নিজেদের চোকাস দুর্নামটা ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা, দুর্দান্ত পেস অ্যাটাক ও শক্ত ব্যাটিং লাইন আপ নিয়ে পাকিস্তান বধেও প্রস্তুত। সেই সাথে বিশ্ব র্যাঙ্কিংয়ে 2 নম্বর বোলার ইমরান তাহিরকে নিয়ে আরও আশাবাদী অধিনায়ক ডিভিলিয়ার্স। 1998 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে শিরোপা জয়ের সুখস্মৃতি ফিরিয়ে আনতে মরিয়া তারা। দু দলের মুখোমুখি দেখায় যোজন যোজন এগিয়ে প্রোটিয়ারা। এখনো পর্যন্ত মোট 72 বারের দেখায় 47 বারই জিতেছে তারা। আর ইংল্যান্ডের মাটিতেও সফল ডিভিলিয়ার্স বাহিনী। পাকিস্তানের বিপক্ষে 2টি ম্যাচে 2টিতেই জয় পকেটে পুরেছে তারা। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুবারের মোকাবেলায় পাকিস্তানকে ধরাশয়ী করার চকচকে অভিজ্ঞতাও রয়েছে তাদের ঝুলিতে। শেষ পর্যন্ত পরিসংখ্যান যাই বলুক, মাঠের লড়াইটা উপভোগ্য হবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। শামীম ইকবাল, সময় সংবাদ। এদিকে শেষ হয়েছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ডিপিএল এর মৌসুম। জাতীয় দলের ক্রিকেটাররা বেশিরভাগ ম্যাচ খেলতে না পারায় বাইরে থাকা ক্রিকেটাররাই আসরে ব্যাট হাতে ছুটিয়েছেন রানের ফুলঝুরি আর বল হাতে ভেঙেছেন প্রতিপক্ষের উইকেট। শিরোপার লড়াইটা এবারের আসরে এতটাই হাড্ডাহাড্ডি হয়েছে যে সেটির জন্য 3টি দলকে অপেক্ষা করতে হয়েছে একেবারের শেষ রাউন্ড পর্যন্ত। পুরো আসরের কিছুটা পরিসংখ্যান নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের প্রতিবেদন। এবারের মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে দর্শকরা। ব্যাটে বলের ঝড়ে, রান উৎসব আর উইকেট পতনের ডামাডোলে আসর সেরার মুকুট পড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টেবিলে আবাহনী গাজী গ্রুপ প্রাইম দোলেশ্বরের পয়েন্ট সমান 24 করে হলেও হেড টু হেডে এগিয়ে থেকে চ্যাম্পিয়নের হাসি হেসেছে নাসির হোসেনের গাজী গ্রুপ। সুপার 6-এর বাকি 3টি দল যথাক্রমে 20 পয়েন্ট পাওয়া প্রাইম ব্যাংক, 16 পয়েন্ট পাওয়া মোহামেডান ও 14 পয়েন্ট পাওয়া শেখ জামাল। অন্যদিকে রেলিগেশন জোনে 4 পয়েন্ট পাওয়া ভিক্টোরিয়া ও 2 পয়েন্ট পাওয়া পার্টেক্স তলানিতে থাকায় নিশ্চিত হয়েছে তাদের রেলিগেটেড হওয়া। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন আবাহনীর লিটন দাস। 14 ম্যাচে 2টি সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরি সহ তার সংগ্রহ 752 রান, যেখানে সর্বোচ্চ রানের ইনিংস 136 রানের। শীর্ষ 5-এ থাকা বাকি ব্যাটসম্যানরা হলেন যথাক্রমে 661 রান করা মার্শাল আইয়ুব, 641 রান করা ইমতিয়াজ হোসেন, 630 রান করা মেহেদি মারুফ ও 600 রান করা শাহরিয়ার নাফিস। বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নিজেকে সেরাদের সেরা হিসাবে আসর শেষে প্রমাণ করেছেন 35 উইকেট নেয়া আবু হায়দার রনি, যেখানে তার সেরা বোলিং ফিগারটি 35 রানে 6 উইকেট শিকার। শীর্ষ 5-এ যথাক্রমে এর পরের স্থানগুলোতে রয়েছেন 34 উইকেট শিকার করা আরাফাত সানি, 29 উইকেট নেয়া প্রাইম ব্যাংকের আলামিন হোসেন ও মোহামেডানের তাইজুল ইসলাম এবং 27 উইকেট নেয়া আবাহনীর মানান শর্মা। এবারে ডিপিএল এ সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল মোহামেডানের রাকিবুল হাসানের 190 রানের। এরপর একই দলের তামিম ইকবালের 157, গাজী গ্রুপের মুমিনুল হকের 152, মোহামেডানের শামসুর রহমানের অপরাজিত 144 ও আবাহনীর লিটন দাসের 136 রানের ইনিংসগুলো জায়গা পেয়েছে সেই তালিকায়। অন্যদিকে ইনিংস সেরা বোলিং ঝলকের ক্ষেত্রে সেরা পারফরমেন্স ছিল খেলাঘরের তানভীর ইসলামের। পার্টেক্সের বিপক্ষে একাই 18 রানে 6 উইকেট নেন তিনি। এছাড়া রুবেল হোসেনের 21 রানে 6 উইকেট, তাইজুল ইসলামের 24 রানে 6 উইকেট, আবু হায়দার রানির 35 রানে 6 উইকেট ও আরাফাত সানির 56 রানে 6 উইকেট পাওয়ার কীর্তিগুলো রয়েছে যথাক্রমে তালিকার পরের অবস্থানগুলোতে। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এই আন্দোলনের পথ ধরে বাঙালি পায় কাঙ্ক্ষিত স্বাধীনতা, মত বিশেষজ্ঞদের। মেট্রো রেল প্রকল্পের অবকাঠামোর কাজ শুরুর আগেই রাজধানীর মিরপুর এলাকার বেহাল দশা। সেবা লাইনগুলো স্থানান্তর শেষ হলেই মূল কাজ ত্বরান্বিত হবে, জানালেন প্রকল্প পরিচালক। মহেশখালীর মাতার বাড়িতেই হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। জায়গার বিনিয়োগে হলেও পরিচালনায় থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চূড়ান্ত সমীক্ষা আগামী সেপ্টেম্বর। সৌদি আরব থেকে অনির্দিষ্টকালের জন্য কাতার এয়ারলাইন্স বন্ধ ঘোষণায় ক্ষতির আশঙ্কায় বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা, বিড়ম্বনায় যাত্রীরাও। এবং ভিনদেশীয় পোশাকের সয়লাভ এবারের ঈদ বাজার। ভারত ও পাকিস্তানি বাহারি পোশাকের দোকান সাজিয়েছেন বিক্রেতারা, মিশ্র মত ক্রেতাদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।